2024 সালের 18 জুলাই যে সময় ছাত্র অভ্যুত্থান হচ্ছিল, তখন আজিমপুর কলোনি যে সরকারি কলোনি আছে, সেই আজিমপুর কলোনির ভেতরে একটা শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। সেই শান্তিপূর্ণ মিছিলে সকল ছাত্র এবং স্থানীয়রা অংশ নিয়েছিলেন এবং সেই শান্তিপূর্ণ মিছিলটাতে হঠাৎ করে পুলিশের গুলিবর্ষণ শুরু হয়। সেইখানে আশরাফুল আলম ফাহিম নামের একজন ছিলেন, যার হাতে 120 থেকে 140টি গুলি লাগে এবং তার বাম চোখ অথবা ডান চোখে গুলি চলে যায়, তার রেটিনা ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে প্রায় 30 জনের মতো নিহত হয় ওই মিছিলে পুলিশের গুলিতে। এবং এই গুলি নির্দেশনা শেখ হাসিনা দিয়েছিলেন এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও এই ঘটনার মধ্যে ছিলেন এবং এই গুলির ঘটনায় সরাসরি গুলিবর্ষণ করেছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এটা কোনো গল্প না, এটা হচ্ছে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা এজাহারের কপিতে যা কিছু বলা হয়েছে। এই এজাহার দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা বলে দাবি করা একজন, যার নাম ফাহিম। এবং এই ফাহিম এজাহারে পুরো এই ঘটনাটা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে এই মামলা তৃতীয় আসামি হচ্ছে শিরীন শারমিন চৌধুরী, যিনি গুলিবর্ষণের ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী গেল 11 বছর ধরে, মানে 2013 থেকে তিনি 2013 সাল থেকে তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন। টানা তিনি স্পিকার ছিলেন 11 বছর এবং তিনি স্বভাবতই আওয়ামী লীগ আমলে স্পিকার হন। শিরীন শারমিন চৌধুরী নোয়াখালীর মানুষ এবং তিনি কিন্তু কমনওয়েলথ স্কলার। তিনি কিন্তু কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ব্রিটেনে পড়েছেন আইন বিষয়ে এবং তিনি খুবই স্কলার মানুষ। যারা তাকে দেখেছেন সারা জীবন, তাকে দেখেছেন খুবই শান্ত এবং চেহারায় একটা ভালো মানুষই থাকা একজন নারী, যিনি টানা এই সময়কালে তিনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন এবং তিনি স্পিকার দায়িত্ব পালন করাকালীন সময়ে কখনো দলীয় কথা, দলীয় বক্তব্য অনেক দিয়েছেন এরকম আমরা দেখি নাই। আমরা শুধু তিনি শেষবারের জন্য যখন তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তখন দলের পক্ষে তিনি কথা বলেছেন। সেই নির্বাচনে 2024 সালের নির্বাচনের পর তিনি আসলে বেশি দিন তিনি থাকতে পারেন নাই। তারপরেই শেখ হাসিনার পতন ঘটে। শেখ হাসিনার পতনের পর শিরীন শারমিন চৌধুরী কোথায় ছিলেন? আসলে প্রায় 18 মাস পর শিরীন শারমিন চৌধুরীকে দেখা গেল তাকে দুই দিকে দুই পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, নারী পুলিশ অফিসার। শিরীন শারমিন চৌধুরী মাথায় ঘোমটা পরে এদেশের চিরায়ত নারী দৃশ্য নিয়ে তিনি বসে আছেন, তিনি সবসময় তাই থাকতেন। এবং 18 মাস পর শিরীন শারমিন চৌধুরীকে দেখা গেল। এই 18 মাস তিনি কোথায় আছেন এটা নিয়ে আওয়ামী লীগের সমর্থকরা যেমন বলেছেন তাকে গুম করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে। অন্যরাও তখন জিজ্ঞেস করেছেন যে আসলেও শিরীন শারমিন কই, কারণ অন্যান্য নেতারা কোথায় আছে, তাদের আভাস পাওয়া গেলে, তাদের আবাসস্থলের ঠিকানা পাওয়া গেল, তাদের বক্তব্য পাওয়া গেল। শিরীন শারমিন চৌধুরী, যিনি তৎকালীন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, তিনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সির 3 নম্বর জায়গায়, রাষ্ট্রীয় ক্রমপর্যায়ের তিনি 3 নম্বর জায়গায় আছেন। সেই জায়গায় তিনি কোথায় আসলে তার পদত্যাগপত্র এসেছিল, কিন্তু কোথা থেকে সেই পদত্যাগপত্র এসছে সেটা কখনোই রাষ্ট্রপতি বা অন্য কেউ সেটা জনগণকে জানতে দেন নাই। তবে মে মাস নাগাদ, আগস্ট 25 মে নাগাদ, এপ্রিল মে এই সময়ে আইএসপিআর কর্তৃক একটা তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে তারা বলেছিলেন যে 5ই আগস্টের জীবন রক্ষার্থে অনেক রাজনৈতিক নেতারা, শীর্ষস্থানীয় অনেকেই সেনানিবাসে যে আশ্রয় চেয়েছিলেন তারা আশ্রয় দিয়েছিলেন, যেমন 600 জন তালিকার মধ্যে শিরীন শারমিন চৌধুরীর নাম ছিল। তখন থেকে বলা হয় যে শিরীন শারমিন চৌধুরী আসলে সেই জায়গায় ছিলেন, কিন্তু পরবর্তীতে বলা হয়ে থাকে তিনি সেখানে আর আশ্রয় অবস্থায় নাই, তিনি কোথায় আছেন কেউ জানেন না। এটা নিয়ে নানা অভিযোগ, নানা কিছু হয়েছে, এর মধ্যে নানাজন খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু শিরীন শারমিন ছিলেন আওয়ামী লীগের স্পিকার, মানে আওয়ামী লীগের সময়কার সংসদীয় স্পিকার, কাজে তার ব্যাপারে খুব বেশি
কিছু জানা যায়নি। যখন রাষ্ট্রপতিকে এই সরকার খুব বেশি সম্মান দিচ্ছে, তাকে রেখে দিচ্ছেন এবং তাকে সকল জায়গায় তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করছে, তখন শিরিন শারমিন চৌধুরী, যিনি স্পিকার ছিলেন এবং যিনি মোটামুটি একটা ক্লিন ইমেজের মানুষ ছিলেন, তাকে হঠাৎ করে গ্রেফতার করাটা সবার কাছে একটু বিস্মিত লেগেছে। কারণ আওয়ামী লীগের অনেক কৃতকর্মের সাথে যাদের বিরুদ্ধে জনমনেই নানা রকমের ক্ষোভ ছিল, জনমনেই নানা ধরনের অভিযোগ ছিল, শুধু ওই অভ্যুত্থানের বাইরেও অভিযোগ ছিল, এমন অনেক মানুষ এখনও টিকে থাকলেও কেন শিরিন শারমিনের মতো একজন মানুষকে হঠাৎ করে গ্রেফতার করা হয়েছে, এটা তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে রাজনৈতিক ইমেজ তিনি তৈরি করছিলেন, যে কোনো প্রতিহিংসা পরায়ণতা নয় এবং অযথা কোনো কিছু কাউকে কখনো আইনের আওতায় এনে তার বিচার করা বা মিথ্যা মামলায় ফাঁসানো, এই জায়গায় তিনি যেতে চান না। সেই জায়গায় হঠাৎ করে শিরিন শারমিন, যিনি তুলনামূলকভাবে অনেক ক্লিন ইমেজ ছিলেন, তাকে এই ধরনের একটা মামলায় গ্রেফতার দেখানো মানে সবাইকে একটু বিস্মিত করেছে এবং হতাশ করেছে। কারণ এই দেশের রাজনীতিটা প্রতিহিংসা পরায়ণতা থেকে উঠে যে একটা নতুন কিছু কোথাও নতুন ট্র্যাকে উঠুক, এটা সবাই মন প্রাণ দিয়ে চাইছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি নতুনভাবে একটা রাজনীতি শুরু করবেন, এই দেশকে নতুনভাবে চালাবেন, এই আশায় সবাই মোটামুটি বসে আছে। কারণ গেল 1 মাস 1.5 মাসে বা তিনি আসার পর থেকে এই দেশের রাজনৈতিক অবস্থায় যেরকম একটা শান্ত ভাব আমরা দেখছিলাম, সেই প্রেক্ষিতে সেটা চলমান থাকলে কোনোভাবেই শিরিন শারমিন চৌধুরী গ্রেফতার হচ্ছেন, এটা কেন জানি দুটোর সাথে ম্যাচ করে না। ছাত্রলীগের সভানেত্রী সব ছাড়া পাওয়া, অনেকে ছাড়া পাওয়ার কথা শোনা এবং ওই সময়টাতে শিরিন শারমিনকে গ্রেফতার করার বিষয়টা সবাইকে আসলে অনেকখানি বিস্মিত করেছে। তার মানে কি এটা শুরু হলো যে আসলে রাজনৈতিক প্রতিহিংসা বশত যা কিছু হয় সেটা ক্রমান্বয়ে চলতে থাকবে কিনা সেই প্রশ্ন একসাথে এসছে। কারণ ডক্টর ইউনূসের সরকার যা কিছু করেছিল, সকল মামলা দিয়ে সবাইকে গ্রেফতার, মব আতঙ্ক, সবার নামে নানা ধরনের মামলাকে এক ধরনের নাটচার করা, সেটার বিরুদ্ধে অ্যাকশন না নেওয়া, এগুলো যখন করেছিল তখন মনে করেছিল, সবাই মনে করেছে একটা নির্বাচিত সরকার যখন আসবে তখন এগুলো কখনো কিছু হবে না। সবাই মোটামুটি এক ধরনের দম বন্ধ করা অবস্থার মধ্যে ছিলেন, ধৈর্য ধরেছিলেন যে একটা নির্বাচিত সরকার আসার পর এই ধরনের মামলা, অবাছাইকৃত মামলা, যাকে ইচ্ছা তাকে মামলার আসামি করা, যে ইচ্ছা সেই মামলা দেওয়া, কোনো রকম বাছবিচার করা ছাড়া মামলার এজাহার দায়ের হওয়া, এগুলো বন্ধ হয়ে যাবে। তো হঠাৎ করে শিরিন শারমিন সরাসরি গুলিবর্ষণ করেছেন, এই ধরনের আজগুবি এজাহার আমরা ঠিক জানি না যে তখন আসলে শিরিন শারমিন যে এখানে গুলিবর্ষণ করেছিলেন কিনা, কারণ এজাহার যদি সত্যি সত্যি এটা হয়ে থাকে, কারণ এটা আমরা গণমাধ্যমে লিখিত অবস্থায় দেখতে পাচ্ছি যে এজাহারে তা লেখা হয়েছে। এবং শুধু তাই নয়, শিরিন শারমিন চৌধুরীর যিনি আইনজীবী আছেন তিনিও সেটা বলেছেন যে এটা একটা মিথ্যা কথা, শিরিন শারমিন চৌধুরী সরাসরি গুলিবর্ষণের ঘটনায় কীভাবে যুক্ত থাকেন। তো যাই হোক, আমরা এক সময় র্যাবের গল্প শুনতাম যে তারা এরকম করে ধরে নিয়ে গেছে, আসামি পালানোর চেষ্টা করছেন, তার সহযোগীরা এসে গুলি করেছেন, গুলিবর্ষণ শুরু করলে র্যাবের হাতে, র্যাব তখন পাল্টা গুলি ছড়ে, সেই পাল্টা গোলাগুলির মধ্যে আসামি নিহত হয়েছেন। সবসময় আমরা এই ধরনের একটা গল্প শুনতাম। সেই গল্পটা কেমন গল্প সবাই সবসময় জানতো। সেরকম একটা গল্প না হোক, কোনো কিছু গল্প না হোক, যে সত্যি সত্যি দোষী সে অবশ্যই শাস্তি পাক, যে সত্যি সত্যি ছোটো ছোটো বাচ্চা কাচ্চা, ছোটো যাদের 16-17 বছর বয়স, 20 বছর 21 বছর বয়স, ওইসব মানুষকে, ওইসব শিশুকে হত্যা করেছে, তারা সত্যি সত্যি পাক। কিন্তু সেইটার জন্য সেইটাকে দায়ী করে, সেটাকে সামনে রেখে কোনো নিরীহ মানুষ বা কোনো অপরাধ না করা মানুষ যেন শাস্তি না পায়। তাতে নির্বাচিত সরকারের জন্য যে মানুষের প্রবল একটা আগ্রহ, যে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই বসে আছি যে একটা নতুন দেশ আমরা দেখব, যেখানে প্রতিহিংসা পরায়ণতা চলবে না, যে পাপ করেছে, যে অন্যায় করেছে সেটার শাস্তি সে পাবে, অন্য কিছু পাবে না, সেটা তাহলে আমরা তখন আর ভাবতে পারি না। তখন মনে হয় যে আবার নতুন করে সেই একই রেজিমের পুনরাবৃত্তি কি হচ্ছে। তার মানে এনসিপি যা বলে, জামাত যা বলতে চেষ্টা করছে, তাই কি সেটা সামনের দিকে হতে থাকবে? আমরা আসলে সেই প্রশ্নের মুখোমুখি হতে চাই না। এই ধরনের ঘটনা না ঘটুক, যদি সত্যি সত্যি শিরিন শারমিন চৌধুরী কোনো ঘটনার সাথে সরাসরি যুক্ত থাকে, এটা অবশ্যই প্রকাশ্য হওয়া উচিত, প্রকাশ্যে সবাইকে বলা উচিত। অথবা আওয়ামী লীগ করলেই সবাই দোষী, আওয়ামী লীগ করলে কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না, এই ন্যারেটিভ তৈরি না হোক। আওয়ামী লীগেরও নিশ্চয়ই অনেক ভালো মানুষ আছে, অন্য দলের যেমন খারাপ মানুষ আছে, আওয়ামী লীগের ভালো মানুষ, খারাপ মানুষ, তীব্র মানুষ আছে, হয়তো পার্সেন্টেজ বেশি কম হতে পারে। তার মানে আওয়ামী লীগ করলে প্রত্যেকটা মানুষ খারাপ, তারা জেলে যাওয়ার যোগ্য, তারা খুনের আসামি, এই জায়গাটা থেকে বোধহয় এই ন্যারেটিভটা তৈরি করা বোধহয় ঠিক হবে না।